যারা ওখানে পকেট ভর্তি করতে চায় তাদের বিরুদ্ধেই তো লড়াই নামবো। যে জেলার সভাপতি অপূর্ব সরকার, নাম করেই বলছি, আর একজন এমপি আবু তাহের খান, তারা আজকে অনেক বড় মাপের নেতা হয়ে গেছে। ওরা আমার 3টে ব্রাঞ্চের পিছনে বসতো, আমাকে ওখানে পদে পদে অসম্মান করা হয়। আরো 15ই আগস্ট পর্যন্ত আমি এটা মেনে চলবো। সংযতর কোনো প্রশ্নই নাই, একদম গ্রাস রুটে নেমে যাব। 15ই আগস্টের পর আসল জবাব দেব, তার এই বক্তব্যে এই মুহূর্তে বঙ্গরাজ্য রাজনীতিতে উত্তাল সময় অতিবাহিত হচ্ছে। 15ই আগস্টের পর কেন, কি জবাব দেবেন, কাদের জবাব দেবেন? এই মুহূর্তে আপনারা এই যে উক্তি, তার বক্তা কে নিশ্চয়ই ধরে ফেলেছেন। তিনি আর কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে প্রশ্নগুলো করলাম শুরুতেই, প্রশ্নগুলোর উত্তর ঠিক কি হতে চলেছে বা কি হবে, কি বলতে চাইছেন তিনি, তার জন্য আজকে দ্য ওয়ালের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার দ্য ওয়ালে। নমস্কার। আপনাকে অনেকটা ভারাক্রান্ত লাগছে? না না, ভারাক্রান্তর কোনো প্রশ্নই নাই। তাহলে সরাসরি সময় খুব আচ্ছা ফ্রিলি থাকি। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। 15ই আগস্টের পর কোথাও গিয়ে হুমায়ুন কবিরকে কি তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা হাতে দেখা যাবে? কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। কিন্তু আমার জেলাতে আমার রাজনীতি, যেখানে কর্মক্ষেত্র, অর্থাৎ যে গ্রাস রুট থেকে আমি রাজনীতিটা, আমার রাজনৈতিক কেরিয়ার 43 বছর রানিং। আমি 1982 সাল থেকে সক্রিয় রাজনীতি করি। আজকে 2025 সালে এসে আমি 43 বছর রাজনৈতিক একজন কর্মী। আমি একজন রিক্সাওয়ালার সাথেও কথা বলি, একজন ক্ষেত মজুরের সাথেও বসে চা খাই। আবার যে স্ট্যাটাসের দরকার হয়, যে ধরনের হাইফাই স্ট্যাটাসের দরকার হয়, রাজনৈতিক কর্মী, আইএস আইপিএস, আমলা, ডব্লিউবিসিএস, সব স্তরের আধিকারিক এবং গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের সাথেও আমার খোলামেলা বিচলন। কিন্তু হুমায়ুন দা, আপনি সম্প্রতি যে মন্তব্য করলেন, আপনি দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, আর লুকোনোর গর্থ পাবে না, এই যে মন্তব্যগুলো, এগুলো তো জনমানুষে তো ধারণা সৃষ্টি হচ্ছে কোথাও গিয়ে আপনি অভিমানী। আপনার উত্তরের সঙ্গে তো সম্প্রতি করা বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। না, কি বোঝাতে চাইছেন? কোনো গোষ্ঠী কন্দল, কারো উপর অভিমান হয়েছে? জনমানুষ বলতে মুর্শিদাবাদের সাধারণ পাবলিককে নিয়ে আমি রাজনীতি করি। সেই পাবলিকদের তারা কি চায়, তারা কি ধরনের রাজনৈতিক আমার কাছে কর্মকাণ্ডের, কি ধরনের উন্নয়ন চাই, কি ধরনের আমার কি স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত, বা আমি মানুষের জন্য কতটুকু করি। প্রতিনিয়ত আমি মানুষকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের, আমি একটা ক্ষেত্রের এমএলএ, কিন্তু আমি গোটা মুর্শিদাবাদ জেলার 22টা সিট আছে, একদম 26টা ব্লক আছে, 8টা পৌরসভা আছে, বিভিন্ন জায়গাতেই আমার বিচলন আছে এবং আমার পরিচিতি আছে এবং আমার ফ্যান ফলোয়ার আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আমার সর্বোচ্চ নেত্রী মানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন আমি সেনাপতি মানি, পাশাপাশি আমার জেলার ক্ষেত্রে আমার সঙ্গে যারা রাজনীতি করে, আমার জেলার যারা নেতা বা এমএলএ বা যারা এমপি, তারা রাজনীতিতে আমার সঙ্গে অনেক কিছু মতের অমিল থাকতেই পারে, আছে, তা নিয়ে আমি কিছু ভাবি না। কিন্তু ব্লক পর্যায়ের আমি যে বিধানসভার সদস্য, 2021 সালে আমাকে আমার নিজের হোম সিট থেকে, সেখানে আমি হেরে গিয়েছিলাম 16তে, মাত্র 5,000 ভোটে। তার জন্য যে জিতেছিল সে কংগ্রেসের প্রার্থী রূপে জিতে সে আবার কনভার্ট হয়ে তৃণমূলে এসেছিল 2016 সালের অক্টোবরে। কাজেই সেই অনুযায়ী 2021-এ তাকে সেই সিটে প্রার্থী করা হয়েছিল। আমাকে একটা এমন জায়গায় প্রার্থী করা হয়েছিল, নেত্রী প্রার্থী করেছিলেন, যেখানে আমি সাবলীলভাবে সেখানকার জনতার কাছে গ্রহণযোগ্যতা আমি প্রমাণ করেছি এবং 43,383 মার্জিনে আমি নির্বাচিত হয়ে এসেছি। সেখানে আমি সবসময় মানে গ্রাসরুটের কর্মীদের, সাধারণ মানুষের, ভোটারদের
মন কি চায়, তারা কি চায়, কি ধরনের আমার সঙ্গে তারা সার্ভিস চায়, আমি সবটাই তাদের মনের মতো করে তাদের চলি। কিন্তু ওখানে কিছু জেলার নেতা যারা সেজে বসে আছে, যারা আমি 2012 সালে কংগ্রেসের রানিং বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে তৃণমূলে এসেছি, আজকে যারা 18 সালে রানিং বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসছে, তারা আমার মতো লোককে কোনো রকমই কোনো কোঅপারেশন করছে না, বা তারা বিভিন্নভাবে আমার বিরোধিতায়, যারা আমার বিরোধী, যারা আমাকে রাজনৈতিকভাবে আমার যে যোগ্য সম্মানটুকু দিতে চায় না, তাদেরকে মদত করে। এর আগে যে প্রেসিডেন্ট ছিল সাউনি সিংহ রায়, সেও সেটা করেছিল। আবার ও তখন অপূর্ব সরকার চেয়ারম্যান ছিল 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের টাইমে। আবার 2024-এর লোকসভা নির্বাচনে আমি কি রেজাল্ট করতে পারি সেটা আমার নেত্রী জানে, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানে যে আমি কিভাবে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে না আছে। কিন্তু দুঃখ লাগে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যারা আমার জেলার নেতৃত্ব দিচ্ছে, পদ নিয়ে বসে আছে, তারা বিভিন্ন রকম পলিসি নিয়ে আমাদেরকে অসম্মান করার চক্রান্তে লিপ্ত আছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, তাহলে নেত্রী এবং সেনাপতি দুজনের উপরে কোনো অভিমান নেই, অভিমান হচ্ছে আপনার সহকর্মীদের উপর। নেত্রীকে জানিয়েছেন? নিশ্চয়ই জানিয়েছি। কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে? নেত্রী আপনার উপর আস্থাশীল তো? নিশ্চয়ই আমার উপরে আস্থাশীল, আমিও নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল, এবং আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি পুরো আস্থাশীল। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে 2026-এও নির্বাচনে লড়বো, সেটা বাংলার মানুষ দেখবে। আমাকে নিয়ে অনেক নানান কথা হয়, নানান পর্যালোচনা হয়, সমালোচনা হয়, আমাকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি নেত্রীর কাছে কতটা আমার গ্রহণযোগ্যতা সেটা নেত্রীও জানেন, আর আমিও নেত্রীকে কতটা শ্রদ্ধা করি। নেত্রীর দীর্ঘ আয়ু চাই, দীর্ঘদিন তিনি রাজনীতির ময়দানে ছিলেন, আছেন, আগামী দিনে চতুর্থবারের জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। সে ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করে দিন। একদম সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু হুমায়ুন, আমি একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আপনি 15ই আগস্টের পর কি বলবেন, কি অভিমান কি ক্ষোভ আপনার মনে, সেটা জানাটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কারণ আপনি যেভাবে বললেন সেটা ভাবাচ্ছে আমাদের সবাইকে। কিন্তু আজকে আপনার সম্মুখে বসে যখন কথা বলছি, তখন দেখা যাচ্ছে আপনার সুর কোথাও গিয়ে যেন একটু পাল্টে গেল, আপনি ভেতর থেকে কোথাও যেন একটু নরম হয়ে গেলেন। তাহলে কি কোথাও গিয়ে এই প্রসঙ্গ আসতে পারে, এই যে এর আগেও আপনি যতবার বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছেন বা বক্তব্য রেখেছেন, আপনাকে হয় শোকজ করা হয়েছে কিংবা আপনাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তাহলে 21শে জুলাইয়ের আগে কোথাও গিয়ে আপনার পেছন থেকে কি আপনাকে বলে দেওয়া হলো যে সাবধানে? কোনো সাবধান বাণী কি পেয়ে গেছেন যেটা আমাদের কাছে নেই? আমার সবসময় বিতর্ক পিছু ছাড়ে না। আমি একজন বিধায়ক, 222 জন বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে আমি একজন। তো আমি হ্যাট্রিক করে ফেলেছি সতর্ক বার্তায় বা শোকজের যদি ধরেন, তাহলে 2024-এর নভেম্বরে, আবার 2025-এর মার্চে, আবার 2025-এর জুন মাসে লাস্ট ওয়ার্নিং নোটিশ। তাহলে সেদিক দিয়ে আমি হ্যাট্রিক করে ফেলেছি। আপনি প্রসঙ্গ টেনে দিলেন আমাকে এটা বলার, আপনারই সহকর্মী তৃণমূলের অন্য আরেকজন নেতা অনুব্রত মণ্ডল, তিনি সম্প্রতি পুলিশ আধিকারিক কর্মীদের সঙ্গে যে অশালীন ভাবে ব্যবহার করেছেন, সেক্ষেত্রে তো কোনো সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। কিন্তু আপনার বেলায় কিন্তু মানে প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনি শোকজ এবং সতর্কবাণী পেয়েছেন। কি বলবেন এই বিষয়টি, কি পর্যবেক্ষণ আপনার? দেখুন, অনুব্রত মণ্ডল সে একটা জেলার অত্যন্ত নামজাদা নেতা, বা বীরভূমকে সে নিজে একাই নেত্রীর কে রেজাল্ট দেওয়া, নেত্রীর নির্দেশে বীরভূমের উন্নয়ন করা, বা নেত্রীর নির্দেশ মতো সে অনুব্রত মণ্ডল বীরভূমকে পরিচালনা করে, আজও করছে। মধ্যে 2 বছর তিনি বাইরে ছিলেন, আপনারা সবাই জানেন, আমিও জানি। তারপরে আবার স্বমহিমায় তিনি বীরভূমের নেতা হিসাবে করছেন। কিন্তু আমরা বীরভূম আর মুর্শিদাবাদের পলিটিক্যাল যে গ্রাউন্ড,
সেটা এক করার চেষ্টা করবেন না। কারণ বীরভূমের জেলায় 11টা সিট, 2টো এমপি সিট, আর আমরা মুর্শিদাবাদে 22টা বিধানসভা সিট, 3টে এমপি সিট, এবং মুর্শিদাবাদে যে ধরনের রাজনৈতিক গ্রাউন্ড আছে, যে ধরনের পলিটিক্যাল ম্যান বাস করে, বীরভূমের সঙ্গে এটার কোনো কম্পেয়ার চলে না। কাজেই আমরা মুর্শিদাবাদে আমাদেরকে অনেক কম্পিটিশন, অনেক কম্পিটিটর, অনেক রকম সমস্যা জর্জরিত হয়ে আমাদেরকে পলিটিক্সে থাকতে হয়। তো আমি আমার নেত্রীর প্রতি বা আমাদের সেনাপতির প্রতি আমার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জেলার নেতারা সেই নেতা নেত্রীর ক্ষমতার অপব্যবহার করছে, সেটা অনেকবার বলেছি, সেটা নেতৃত্বরা বলেছে, দেখছি, হচ্ছে, হবে। আমি সেটার জন্য বলতে পারেন বিরক্তি প্রকাশ করেছি বারবার, এবং শোকজ খেয়েছি। সেই শোকজ খেয়ে কখনো দুপা পিছিয়ে এসেছি, কখনো চুপচাপ হয়ে গেছি, কখনো দিদি আমাকে বলেছে তোমার মুখে পিকো প্লাস্টার লাগিয়ে দেবো, সেটাও আমি দিদিকে বলেছি আপনি লাগিয়ে দেবেন, সেটা আমি মেনে নেব। কিন্তু আবার যখন দেখবো যে আমার কোথাও বলার জায়গা দরকার পড়েছে, তখন আমি রিকো প্লাস্টার খুলে দিয়ে আবার মুখ খুলবো, এটাও দিদিকে বলেছি। এটাই আমার অভ্যাস। তো আমি যেটা 15ই আগস্ট 2025-এর কথা যেটা বলেছি, আপনাকে পরিষ্কার বলছি যে আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন আমার যেগুলা ন্যূনতম সম্মানের বিষয়। জেলার রাজনীতি করতে গিয়ে আমি দীর্ঘ 43 বছর ধরে আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে আমি কারোর সঙ্গে আপোষ করিনি। আজকে যারা জেলার নেতা হয়েছে, যে জেলার সভাপতি অপূর্ব সরকার, নাম করেই বলছি, আর একজন এমপি আবু তাহের খান, তারা আজকে অনেক বড় মাপের নেতা হয়ে গেছে। কেউ এমপি হয়েছে, সে জেলা সভাপতি হয়েছিল। তাহলে কি আবার এই অপূর্ব সরকারদের আপনি গর্ত খুঁজে না পাওয়ার হুঙ্কারটা দিয়েছেন? আমি তো বলছি আপনাকে যে এরা এক সময় আমার, আমি যে লাইনে বসতাম, অধীর রঞ্জন চৌধুরী, অতীশ বাবু, তাদের সঙ্গে যে লাইনে বসতাম, ওরা আমার 3টে ব্রেঞ্চের পিছনে বসতো, সামনের ব্রেঞ্চে বসার সুযোগ পেত না। 2008 সালে যখন ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জি, তখন আমি লিডার অফ দ্য অপোজিশন মুর্শিদাবাদ জেলা পরিষদে, একটা বড় প্রায় 1 লক্ষ মানুষের জমায়েতের একটা মিটিং হয়েছিল। আমাদের 3জন এমপি ছিল, প্রণববাবু জঙ্গিপুরের, মান্নান হোসেন হচ্ছে মুর্শিদাবাদের, আর অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের। আরও 2জন এমপি ছিল, আবু হাসেন খান চৌধুরী মালদার, আর মৌসুম নূর। এই 5জন এমপির এবং ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জির 1 লক্ষ মানুষের যে উপস্থিতিতে যে মঞ্চ হয়েছিল, যে ডায়াস পরিচালনা করেছিল, সেটা কে করেছিল রেকর্ড আছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে, যে সেখানে এই আবু তাহের খানদের কোথায় স্থান ছিল, বা অপূর্ব সরকাররা কাঁদির কেন্দ্রিক রাজনীতি করত, আমি সেখানে সামনের সারিতে নেতৃত্ব দিতাম। তাহলে আজকে আমাদের এমন কিছু ঘটেনি, আমরা এমন কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নাই, যে প্রত্যেকটা মানুষের যত দিন যায়, যত অভিজ্ঞতা বাড়ে, যত মানুষের তার পটেনশিয়ালিটি বাড়ে এবং তার সম্মানের জায়গাটা বেড়ে যায়। কিন্তু আমরা এখানে এসে ছলচাতুরি, চালাকি এবং বিভিন্ন রকম মিথ্যা করে আমার পিছনে লাগিয়ে, এখানে কেউ কারো কোনো নেতার থার্ড ফোর্থ নেতাদের প্রশ্রয়ে আমাকে ওখানে পদে পদে অসম্মান করা হয়। আমি সেই জায়গাটাতে বলেছি যে আমি 15ই আগস্ট পর্যন্ত এই ব্যাপারগুলা যেভাবে বিগত 4 বছর ধরে মেনে চলছি, আরো 15ই আগস্ট পর্যন্ত আমি এটা মেনে চলবো। তারপরে আমি আমার লড়াইটা মুর্শিদাবাদের মাটিতে লড়ে নেবো, এটা বলেছি। তার মানে এই নয় যে আপনি তৃণমূল কংগ্রেস আমি ছেড়ে দেবো, কোনো মতেই। তৃণমূল কংগ্রেস যদি আমাকে না বের করে দেয়, দল করার অধিকার থেকে বঞ্চিত না করে, ততক্ষণ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছ থেকে সরব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া আমারও একটা বিরাট দায়িত্ব। আপনি যে মন্তব্য করলেন, সেই মন্তব্য কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে তো আপনাদের যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং আপনি আজকে নিজেও বললেন আপনার যে অভিমান, সেটা কোথাও গিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্বটা বাইরে বেরিয়ে এলো, জনমানুষের প্রভাব পড়বে না, ভোট বাক্সের প্রভাব পড়বে না, না আপনি এই প্রভাবগুলোর কারণ হয়ে যাবেন না?
মুর্শিদাবাদ সংক্ষেপে বলবেন। মুর্শিদাবাদের রাজনীতিতে আপনাকে আমি বলছি, আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় যে প্রায় 59 লক্ষ ভোটার আছে, সেই ভোটারদের প্রায় 50 লক্ষর কাছাকাছি মানুষ ভোট দিতে যায়। সেই 50 লক্ষ ভোটারের মধ্যে যেদিনই ভোট হবে বিধানসভায়, যদি 50 লক্ষ ভোট বাক্সে যায়, ইভিএম মেশিনে ঢোকে, তাহলে তার শতকরা 40% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ দেবে, আর বাকি থাকে কত, 60%। সেখানে আমি আরো বলছি যে নাম্বার 2 একসময় অধীর রঞ্জন চৌধুরী ছিল, তাকে দেখে প্রায় শতকরা 50টা মানুষ ভোট দিত মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে। জেলার আমার আমার আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যেমন 40টা মানুষ নির্দ্বিধায় ভোট দিবে, তার উন্নয়ন, তার কার্যকলাপ, তার মানুষের প্রতি দায় দায়িত্ব যেভাবে তিনি পালন করেন, তেমনি নাম্বার 2 আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, হুমায়ুন কবিরের কোনো কিছুতে সমস্যা নেই। মানুষের মনের মধ্যে হুমায়ুন কবির আছে। মানুষ যেভাবে হুমায়ুন কবির কথা বলে, এটাই মানুষ শুনতে অভ্যস্ত, এটাই মানুষ চায় যে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে লড়ে যাক, তার অধিকার প্রতিষ্ঠা করুক, এবং জনগণের ন্যায্য অধিকারটাও সে হুমায়ুন কবিরের দ্বারাই প্রতিষ্ঠিত হবে। হুমায়ুন কবিরের কাছে আমার দুটো প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর হবে 3 থেকে 4 শব্দে। আপনার এই সাম্প্রতিকতম বিতর্কিত মন্তব্যের পর নেত্রী আপনাকে কি বলেছে? একদম এক লাইনে, বাড়ানো যাবে না। নেত্রীর সঙ্গে এই নিয়ে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি নেত্রীর প্রতি এবার অগাধ আস্থা আছে, আমি এখনো বলছি, ভবিষ্যতেও আস্থা থাকবে। কিন্তু আমার জেলার, আমার বুথের, আমার গ্রামে বা আমার বিধানসভার ক্ষেত্রেতে যেসব 262টা বুথ আছে, সেই বুথের কোনো মানুষ যদি বাইরে চলে গেছে, না, এক কথাই জানতে চেয়েছি। এরপর আমার পরের প্রশ্ন, 15ই আগস্টের পর ঠিক কতটা অসংযত হতে দেখা যাবে হুমায়ুন কবিরকে? অসংযতর কোনো প্রশ্নই নয়, একদম গ্রাস রুটে নেমে যাব। গ্রাস রুটে মানুষের কি বক্তব্য, মানুষ কাকে চায়, হুমায়ুন কবিরের সঙ্গে মানুষ আছে না অন্য যেসব নেতারা আস্ফালন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার বলে আপনি কি নিজে দলের ভিতরে শুদ্ধিকরণ করার দায়িত্ব নিয়ে নিচ্ছেন? নিশ্চয়ই। আমি যে সমস্ত লোকরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দলের প্ল্যাটফর্মকে, দলের পতাকাকে, দলের প্রশাসনকে নিজেদের ফেভারে এনে যারা কামাই করে খেতে চায়, যারা ওখানে পকেট ভর্তি করতে চায়, তাদের বিরুদ্ধেই তো লড়াইয়ে নামবো। আচ্ছা, কথা বললাম ভরতপুরের বিধায়ক কবিরদার সঙ্গে। তবে কথা বলে যতদূর বোঝা গেল, তিনি এই মুহূর্তে হয়তো বা কিছুটা চাপে রয়েছেন, কিন্তু প্রকাশ্যে না আনলেও সেটা বোঝা যাচ্ছে কথা বলে। 15ই আগস্টের পর তিনি ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন, কি করতে চলেছেন, সেদিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে তার যে সাম্প্রতিকতম বক্তব্য, তা কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে। তবে আমাদের নজর থাকবে 15ই আগস্টের পর তিনি ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন, কোথায় গিয়ে তিনি তার সংযমের মাত্রা ছাড়তে চলেছেন, সেদিকে নজর রাখবো। ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।